তুমি গেছো, স্পর্ধা গেছে, বিনয় এসেছে। এই বিখ্যাত বাংলা লাইনটা হয়তো চেলসি সমর্থকরা পুরনো ওনার রোমান আব্রামোভিচের উদ্দেশ্যে ডেডিকেট করতে চাইবেন। তার কারণ যবে থেকে তিনি ক্লাবের মালিকানা ছাড়তে বাধ্য হয়েছেন, যবে থেকে আমেরিকার ব্লুকো গ্রুপের হাতে, ক্লিয়ার লেক ক্যাপিটালের হাতে ক্লাবের মালিকানা গেছে, তবে থেকে চেলসি যেরকম একের পর এক মানে উল্টোপাল্টা ডিসিশনের জন্য নিজেদের বড় ক্লাব থাকা স্ট্যাটাসটাই এক প্রকার হারিয়ে যেতে বসেছিল, তাতে কোথাও না কোথাও গিয়ে কিন্তু এটাই মনে হচ্ছিল যে আমরা কখনোই আমাদের সেই পছন্দের ক্লাবটাকে ফিরে পাবো না, যেটার ফিয়ার্স কম্পিটিটিভনেস দেখে, যেটার মাঠের মধ্যে সেই দবদবাটাকে দেখে আমরা সবাই একটা জেনারেশন চেলসিকে সমর্থন করা শুরু করেছিলাম। তবে এবছর যদি অন্ততপক্ষে ট্রান্সফার উইন্ডো, ম্যানেজারিয়াল অ্যাপয়েন্টমেন্ট এবং যেভাবে ক্লাবটা বর্তমানে চলছে সেটা দিয়ে বিচার করতে হয়, তাহলে এই কথাটা কিন্তু বলতেই হবে যে ব্লুকো 2022 সালে চেলসির দায়িত্ব নেওয়ার পর থেকে এই প্রথম কোনো একটা সিজনে তাদের অ্যাক্টিভিটি দেখে হয়তো সমস্ত সমর্থকরা খুশি, এবং সমস্ত সমর্থকরা চেলসিকে একটা অপরচুনিটি দিতে চায়, জাবি আলোনসোকে একটা অপরচুনিটি দিতে চায়, যাতে তিনি নিজের ফিলোসফি বা নিজের ওয়েতে ক্লাবটাকে আবারও তাদের সেই হারিয়ে যাওয়া মসনদটাকে ফিরিয়ে দিতে পারেন। আমরা আলোচনা করব চেলসির প্রসপেক্টস নিয়ে এই ভিডিওতে। আপনারা দেখছেন সোহম টক্স ফুটবল এবং আপনাদের সাথে আমি আপনাদের বন্ধু সোহম। তো অবভিয়াসলি যে কথাটা চেলসি নিয়ে বললাম, যে এই যে বিগত কবছরে ব্লুকোর যে কিছু নিজস্ব ইন্টারফেরেন্স, যারা যেরকম ভাবে আর কি স্কোয়াডটাকে হ্যাম্পার করেছে, সর্বপ্রথম তো কোনো ম্যানেজারকেই তাদের নিজেদের মতো করে কাজ করতে দেওয়া হয়নি। গ্রাহাম পটার থেকে শুরু করে, মরিসিও পচেত্তিনো থেকে শুরু করে, এনজো মারেস্কা থেকে শুরু করে, লিয়াম রোসেনিয়ার প্রত্যেকের উপরেই কিছু নির্দিষ্ট ইনস্ট্রাকশন উপর মহল থেকে চাপিয়ে দেওয়া হয়েছে রিগার্ডিং কোন প্লেয়ারদেরকে খেলাতে হবে, কোন প্লেয়ারদেরকে বিক্রি করে দিতে হবে, এমনকি যে প্লেয়ারদেরকে অর্ধেক টাইমে সাইন করানো হতো সেই সাইনিংগুলো যে আদৌ কতটা ম্যানেজার দ্বারা অ্যাপ্রুভ করা সেই বিষয়টার কিন্তু সত্যিই কোনো গ্যারেন্টি নেই। তো সেখানে দাঁড়িয়ে অন দ্য পিচ আমাদের পারফরমেন্স যেরকমভাবে ডিটোরিয়েট করা সেরকমভাবে ডিটোরিয়েট করেছে। বিগত 4 বছরে আমরা মাত্র একবার ইউসিএল ফুটবল খেলেছি ব্লুকো ওনারশিপ নেওয়ার পর, এবং বাকি 3টে বছরই আমাদের মোটামুটি সেটেল করতে হয়েছে আইদার কনফারেন্স লিগ খেলে, তা না হলে সম্পূর্ণভাবে ইউরোপটা মিস করে। এবং অধিকাংশ ভালো প্লেয়ার আমাদের ক্লাব ছেড়ে দিয়ে চলে গেছেন, এবং তাদেরকে রিপ্লেস করার জন্য যাদেরকে আনা হয়েছে, কোয়াইট অনেস্টলি তারা চেলসি ফুটবল ক্লাবে খেলার মতো স্ট্যান্ডার্ডের প্লেয়ার ছিলেন না। এবং স্বাভাবিকভাবেই যখন একটা ম্যানেজারকে তার নিজের পদ্ধতিতে কাজ করতে না দেওয়া হয়, যখন তিনি টিমটাকে একটা প্রপার আইডেন্টিটি বা ফিলোসফি না দিতে পারেন, সেখানে অন্যান্য ক্লাবগুলো ক্রমশ যেভাবে নিজেদেরকে এস্টাবলিশ করে নিয়েছে, প্রিমিয়ার লিগটা যেভাবে আরো কম্পিটিটিভ হয়ে উঠেছে, তো সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই চেলসির পক্ষে নিজেদের সেই জায়গাটাকে মেনটেন করা পসিবল হয়নি। কিন্তু এই বছর কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয় যে ক্রমাগত ব্যর্থতার ফলে এটা ব্লুকো বুঝেছেন, আমাদের যে দুজন ওনার টড বোহেলি এবং বেদাদ ইকবালি যারা ক্লাবের পাবলিক ফেস, তারাও কোথাও না কোথাও গিয়ে হয়তো এই বিষয়টাকে অ্যাকনলেজ করেছেন যে পলিসিতে ভুল হচ্ছে। আলটিমেটলি আপনারা যদি ক্লাবটাকে শুধুমাত্র একটা বিজনেস প্রপোজিশন হিসাবেই দেখেন, তো সেই বিজনেসটা যাতে আপনাদেরকে সাকসেসফুলি বহু বছর ধরে একটা সাস্টেনেবল লেভেলের ইনকাম দিয়ে যেতে পারে, তার জন্য তো বিজনেসের কোয়ালিটিটাও থাকতে হবে। সেখানে বারংবার এই চ্যাম্পিয়ন্স লিগে মিস আউট করায় চেলসি যেরকম ব্রডকাস্ট রেভিনিউতে ধাক্কা খেয়েছে, 4 বছর হয়ে গেল প্রপারলি একটা ফ্রন্ট অফ শার্ট স্পন্সর তারা সিকিউর করতে পারছে না, স্ট্যামফোর্ড ব্রিজটাকে রিলোকেট করে অন্য কোনো স্টেডিয়ামে যাওয়া যেখানে স্টেডিয়াম ক্যাপাসিটিটাকে বাড়ানো যেতে পারে, বা স্ট্যামফোর্ড ব্রিজটাকে রিডেভেলপমেন্ট করা, সেই সব প্ল্যানগুলো নিয়েও কিছু এগোনো যায়নি। তো স্বাভাবিকভাবেই তখন অন দ্য ফিল্ড পারফরমেন্স দিয়ে আপনি কিছু না কিছু একটা অ্যাচিভ করতে পারেন। আর সেটা করার জন্য ওই যেটা হয় যে যারা ফুটবলের মানুষ তাদেরকে ফুটবলের লাইন নিয়ে কাজ করতে দিতে হবে, সেটাই ব্লুকো বুঝেছে। আর তাই জন্যই আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে জাবি আলোনসোর সাইনিংটা ম্যানেজারিয়াল রোলে হয়েছে, এবং তাকে ম্যানেজার বলেই ডিক্লেয়ার করা হয়েছে, অন্য কোচদের মতো হেড কোচ এখানে বলা হয়নি। তো সেখানে যে তিনি দলটাকে আক্ষরিক অর্থে আপাতত ম্যানেজ করতে চলেছেন, বা অন্ততপক্ষে ব্লুকো তাকে প্রথম দিকে সেই অপরচুনিটিটা দেবে, সেটাই ওভারঅল দেখে বোঝা যাচ্ছে। কারণ তারপর যে সাইনিংগুলো হয়েছে সেগুলো সবই কিন্তু আলোনসো অ্যাপ্রুভড, এবং কোথাও না কোথাও গিয়ে আলোনসোর যে নিজস্ব একটা প্লেয়ার পুল, যে প্রত্যেকটা ম্যানেজার এরকম থাকেন যাদের কথা শুনে, যাদের প্রজেক্টে কনভিন্স হয়ে কিছু প্লেয়ার কিছু ক্লাবে সাইন করতে আর কি ডিসিশন নিয়ে ফেলেন যে তারা রেজিস্ট করতে পারছেন না সেই কোচের আন্ডারে খেলার জন্য। আলোনসোর ক্ষেত্রেও আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় সেই জিনিসটা কাজ করেছে, কারণ নিজের স্ট্যাচার ওয়াইজ তিনি একজন বিশ্ববিখ্যাত কিংবদন্তি প্লেয়ার ছিলেন, এবং ম্যানেজার হওয়ার পরেও বায়ার লেভারকুজেনকে নিয়ে তার সাকসেস বা মাঝখানে রিয়াল মাদ্রিদের যে স্পেলটা, সবকিছুই তার সিভিটাকে আরো বেশি করে এনহ্যান্স করেছে। ইউরোপটাকে সম্পূর্ণভাবে মিস করার পরেও চেলসি যে টাইপের সাইনিং গুলোকে মার্কেট থেকে সিকিওর করেছে, সেটা কিন্তু সত্যিই একটা রিমার্কেবল ব্যাপার। এবং এই জিনিসটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে বলতেই হয় যে তারা যদি ঠিক করে নিজেদের রেপুটেশন অনুযায়ী চেলসির হয়ে পারফর্ম করতে পারেন, তাহলে চেলসির এবারে সিজনটা কিন্তু যথেষ্ট ভালোই যাওয়ার জায়গা আছে।
সাইনিংগুলোর ক্ষেত্রে যে একটা পার্টিকুলার পয়েন্ট আমাকে আরো বেশি করে ইমপ্রেস করেছে সেটা হচ্ছে আমরা এবার ফাইনালি আমাদের এই ইউথ ড্রিভেন পলিসিটাকে ঝেড়ে ফেলে বেশ কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ারদের সাইন করিয়েছি এজে 26 অ্যান্ড অ্যাভাব। কারণ এটা কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয় ব্রুকও বুঝেছে যে একগাদা এমন প্রোডাক্টকে কেনা যারা আজ থেকে 5 বছর পর গিয়ে ভালো হবে, সেই পলিসিতে চলতে গিয়ে তো আজ থেকে 4 বছর আগে তারা যখন ক্লাবটাকে টেক ওভার করেছিল ক্লাব যে তিমিরে ছিল সেই তিমিরেই পড়ে আছে। তো সেখানে এমন কিছু রেডিমেড প্লেয়ারকে আশা করি নেওয়াটা তারা প্রয়োজনীয় বলে মনে করেছে, যারা অলরেডি প্রিমিয়ার লিগ প্রুভেন নিজেদের ট্যালেন্টটাকে এস্টাবলিশ করেছেন, প্রত্যেকটা ম্যানেজারকে কনভিন্স করিয়েছেন। তাই জন্যই হয়তো এই মর্গান রজার্স বলুন, ম্যাক্সেন ল্যাকটয়েন্স বলুন, একটা ওয়েলব্যাক, একটা জর্ডান হেন্ডারসন, এই টাইপের সাইনিং গুলো কোথাও না কোথাও গিয়ে চেলসির জন্য হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে ডেফিনেটলি এটা একটা রিমার্কেবল ব্যাপার এবং অবভিয়াসলি আলোনসো যেভাবে নিজের ফরমেশনগুলোকে নিয়ে গোটা প্রি সিজন জুড়ে ফ্লেক্সিবিলিটি দেখিয়েছেন, কখনো কখনো 3 অ্যাট দ্য ব্যাকে খেলিয়েছেন বা কখনো আবার 4 অ্যাট দ্য ব্যাকেও খেলিয়েছেন, সেই জিনিসটা কিন্তু প্রমাণ করে যে থ্রু আউট দ্য সিজন চেলসি কতটা ফ্লেক্সিবল থাকবে এবং তাদের খেলা দেখে নিউট্রাল সমর্থকরাও অনেকটা এনজয় করবেন, আমাদের মতো সমর্থকরা তো করবেনই। তো ওভারঅল চেলসি নিয়ে যেটা আমার বলার, যে স্কোয়াডটা ডেফিনেটলি খুব ভালো বিল্ড আপ হয়েছে, এই যে স্কোয়াড ডেপথটা আছে এটা রীতিমতো ঈর্ষণীয়। এবার এমন অনেক ক্লাব প্রিমিয়ার লিগের রয়েছে যারা ইউরোপে খেলবে কিন্তু তাদের আমাদের মতো এত ভালো স্কোয়াড ডেপথ নেই। তো সেখানে ইনএভিটেবলি দুটো কাপ কম্পিটিশনকে যদি 1 সেকেন্ডের জন্য দূরে সরিয়ে রাখি, তো সেখানে সিজনে মাত্র একটা করে, মানে উইকে মাত্র একটা করে ম্যাচ খেলা গোটা সিজন, এই অ্যাডভান্টেজটা নিয়ে যদি চেলসি সত্যি কথা বলতে গেলে টপ 4 না পায়, তাহলে চেলসির জন্যই সেটা একটা অমার্জনীয় অপরাধ হয়ে যাবে বলে আমি অন্ততপক্ষে মনে করি। তো ওভারঅল যদি আমি চেলসির এই টিমটাকে নিয়ে আলোচনা করি, তো যে লাইন আপটা আমি দেখতে পাচ্ছি, এখানে আমি এই কথাটা বলি যে আমার কোথাও গিয়ে এটা পার্সোনালি বিশ্বাস করি আমি, যে আলোনসো 3 অ্যাট দ্য ব্যাক ফরমেশনটাতেই ক্লিক করে থাকা উচিত। আমি এই কথাটা আগেও বলেছি, যে ম্যানেজার যে ফরমেশনে খেলিয়ে নিজের কেরিয়ারে সেরা ফেজটা পার করেছেন, যেমন বায়ার্ন লেভারকুজেনও ওই 3 অ্যাট দ্য ব্যাকে খেলিয়েই তিনি কিন্তু লিগটা ইতে চমকে দিয়েছিলেন কয়েক বছর আগে। তো সেখানে সেই ফরমেশনটাতেই তিনি যদি কন্টিনিউ করতে পারেন, তাহলে আমার মনে হয় রেজাল্ট পাওয়ার চান্স সব থেকে বেশি বেড়ে যায়। গোটা টিমকে সেই ফিলোসফির সঙ্গে মানিয়ে নিতে হবে এবং ম্যানেজার তাদের কাছ থেকে ইন্ডিভিজুয়ালি কি চাইছেন সেটার সঙ্গে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে মানিয়ে নিতে হবে। তো চেলসির টিমটাকে আমি বেসিক্যালি ওই একটা 3-5-2 এরকম টাইপের ফরমেশনেই আর কি দেখতে পাচ্ছি। 3-5-2 বা এটাকে 3-4-1-2 বলা ভালো, আমি যে টাইপের আর কি টিমটাকে সেট আপ করতে দেখতে চাইবো, তো আমি সেটা নিয়েই আলোচনা করি। তো গোলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রবার্ট স্যানচেজই হয়তো স্টার্ট করবেন, কারণ প্রি সিজনের শেষ দিকের ম্যাচগুলোতেও তিনি আমাদের হয়ে গোলে স্টার্ট করেছেন। একটা কথা শোনা যাচ্ছে যে 21 বছর বয়সী মাইক পেন্ডার্সকে চেলসি হয়তো গোলে একটা চান্স দিয়ে দেখতে পারে। তারও বিগত কয়েক বছরের রেপুটেশনটা অনেকটাই বেড়েছে, মাঝখানে বেলজিয়ামের জেং ক্লাবে তিনি আর কি একটা সিজন লোনে কাটিয়েছেন। তবে আমার কোথাও না কোথাও গিয়ে এটা মনে হচ্ছে যে স্যানচেজ এই মুহূর্তে এক্সপিরিয়েন্সের খাতিরে হয়তো ডেফিনেটলি শুরু করবেন। এবার মাঝখানে একটা রিউমার শোনা গেছিল যে চেলসি পর্তুগালের যে গোলরক্ষক আছেন দিয়েগো কোস্তা, এই মুহূর্তে ওয়ার্ল্ডের অন্যতম শ্রেষ্ঠ একজন গোলরক্ষক, তাকেও সাইন করাতে চাইছিল। যদিও বিগত কয়েকদিনে সেই রিউমারগুলো একটু হলেও ধামাচাপা পড়ে গেছে। তো উইন্ডোর তো আর মাত্র 10 দিনই বাকি, এই 10 দিনের মধ্যে বিশেষ কিছু আপডেট হবে কিনা সেটা তো এক্ষুনি দাঁড়িয়ে বলা যাচ্ছে না। তবে সেই পরিপ্রেক্ষিতে আপাতত ফার্স্ট চয়েস হিসেবে আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় রবার্ট স্যানচেজই শুরু করবেন এবং স্যানচেজের ক্ষেত্রে এটা নিজেকে প্রমাণ করার আমি মনে করি একটা শেষ সুযোগ। কারণ বিগত 3-4 বছর ধরেই তিনি চেলসির ফার্স্ট চয়েস গোলকিপার থেকেছেন। সেখানে দাঁড়িয়ে প্রত্যেকবারই তিনি যে খুব খারাপ গোলকিপার সেটা আমি বলবো না, কিন্তু একটা গোলকিপারের মধ্যে যদি 10 বারের মধ্যে আর কি একবার করে একটা ভুল করার প্রবণতা সবসময় অ্যাড হয়ে থাকে, তাহলে কখনোই আপনি সেই গোলকিপারটাকে 100% ভরসা করতে পারবেন না এবং স্যানচেজের ক্ষেত্রে সেই প্রবলেমটাই হয়েছে। যেহেতু এখন অধিকাংশ ম্যানেজারই একটা পার্টিকুলার ফিলোসফিতে বিশ্বাস করেন যে অ্যাটাকটাকে বিহাইন্ড দ্য ব্যাক থেকে স্টার্ট করতে হবে, সেখানে আপনার গোলকিপার আপনার ডিফেন্ডার প্রত্যেককেই একটা খুব ভালো আর কি পাসিং অ্যাবিলিটি ক্যারি করতে হয়। সেখানেই বারংবার স্যানচেজ স্ট্রাগল করেছেন, বেশ কিছু ক্ষেত্রে তিনি ভুলভাল ডিসিশন নিয়ে টিমকে বাজে গোল কনসিড করিয়েছেন। তো সেখানে দাঁড়িয়ে স্যানচেজের আমার মনে হয় এই জায়গাগুলোকে একটু ইমপ্রুভ করার জন্য ডেফিনেটলি খাটাখাটনি করতে হবে, কারণ এবারও তিনি যদি নিজেকে এস্টাবলিশ করতে না পারেন, তার অপরিহার্যতা প্রমাণ করতে না পারেন, তাকে রিপ্লেস করতে কিন্তু চেলসির সময় লাগবে না, এটাই আমি মনে করি। 3 অ্যাট দ্য ব্যাক যে ফরমেশনটার কথা বলছি, তো সেখানে 3টে সেন্টার ব্যাকের মধ্যে একদম মাঝখানে আমি দেখতে চাইবো
ম্যাক্সেন ল্যাক্রয়েক্সকে এবছর ক্রিস্টাল প্যালেস থেকে নেওয়া হয়েছে, এবং তিনি, যেটা আমি আগেই তার সাইনিং এর পরের ভিডিওটায় বলেছি, যে প্রিমিয়ার লিগের একটা ডিফেন্ডারের যে কটা আর কি প্রাইমারি স্ট্যাটিস্টিক্স দেখা হয়, এরিয়াল প্রেজেন্স থেকে শুরু করে ওয়ান অন ওয়ান অ্যাবিলিটিতে তার দক্ষতা, ট্যাকেল, ইন্টারসেপশন, পাসিং সবকিছুতেই ল্যাক্রয়েক্স কিন্তু এই মুহূর্তে প্রিমিয়ার লিগের টপ 5 জন ডিফেন্ডারের মধ্যে আর কি র্যাঙ্ক করেন। তো তিনি একটা বড় ক্লাবে খেলার অপরচুনিটি পেয়ে ফাইনালি যে নিজেকে যদি মানিয়ে নিতে পারেন, আর যদি চেলসির এই লিকি ডিফেন্সটাকে তিনি কিছুটা সলভ করতে পারেন, তাহলে আমার মনে হয় যে এর থেকে ভালো বিষয় আর কি আর কিছু হবে না। লেফট সেন্টার ব্যাক হিসাবে লিভাই কোলউইলকেই আমি দেখতে চাই। কোলউইল গত সিজনটা একটা বিচ্ছিরি এসিএল ইনজুরির পরে বলতে গেলে প্রায় পুরো সিজনটাই খেলতে পারেননি, লাস্ট 1 মাসের জন্য তিনি ফিরেছিলেন। তো সেখানে দাঁড়িয়ে গোটা প্রি সিজনটা পেয়ে সম্পূর্ণ রেস্ট পাওয়ার পর তিনি, আশা করবো, এখানে এটা প্রমাণ করার জন্য মুখিয়ে থাকবেন যে কেন তাকে ওয়ার্ল্ডের অন্যতম শ্রেষ্ঠ ইয়ং ডিফেন্ডারদের মধ্যে কনসিডার করা হচ্ছিল বছর দুয়েক আগে, যখন তিনি চেলসির হয়ে রেগুলার খেলা শুরু করেছিলেন। তো লেফট সেন্টার ব্যাক পজিশনটায় কোলউইলের সেই ডমিনেন্সটার দিকে আমার একটা নজর থাকবে। রাইট সাইডের সেন্টার ব্যাকে আমি আপাতত অধিনায়ক রিস জেমসকেই দেখতে চাইবো। রিস জেমসকে আমি উইং ব্যাক হিসাবে দেখতে চাই না, তার কারণ আমার এটা কোথাও গিয়ে মনে হয় যে ওনার এখন ফিটনেসের যা অবস্থা, উনি কনস্ট্যান্টলি ওই উইং ব্যাক রোলটা ক্যারি করার জায়গায় নেই, যাকে কনস্ট্যান্ট বেসিসে উঠতে হবে আবার কনস্ট্যান্ট বেসিসে নামতে হবে। সেখানে করতে গেলে বারংবার যেভাবে হ্যামস্ট্রিং ইনজোর্ড হয়েছে, তাকে আবারও আমরা হারিয়ে ফেলবো। সেখানে রাইট সাইডের সেন্টার ব্যাকের পজিশনটাকে কন্ট্রোল করে তিনি যদি তার নিজের ডিফেন্সিভ এবিলিটিটাকে তিনি আরো বেশি করে এস্টাবলিশ করতে পারেন, যেখানে তার এটা বারবার জেমসের সম্পর্কে খুব আন্ডাররেটেড একটা ব্যাপার হয়ে থেকে যায় যে তার ডিফেন্সিভ এবিলিটি খুব একটা প্রেস পায় না। বাট থমাস টুচেলের আন্ডারে আমরা এই জিনিসটা কিন্তু দেখেছিলাম যে তিনি ডিফেন্সিভলিও ওয়ান অন ওয়ান কতটা সলিড তার পেসের জন্য এবং গেম রিডিং দক্ষতার জন্য। তো ডিফেন্সের থেকে তিনি যদি সেই জিনিসটাই এস্টাবলিশ করতে পারেন, এবং তার যে নিজস্ব কিছু ক্রসিং এবিলিটি বা পাসিং এবিলিটি রয়েছে, এটা আমি মনে করি এই মুহূর্তে চেলসির এই স্কোয়াডটার মধ্যে ওয়ান অফ দ্য ভেরি বেস্ট। আপনারা যদি আগের দিন আমাদের যে ফ্রেন্ডলি ম্যাচটা আমরা খেললাম সেটাও দেখে থাকেন রিয়াল সোসিদাদের সঙ্গে, সেখানে জোয়াও পেড্রোকে দিয়ে তিনি একটা গোল করেন, যেরকম একটা ঠিকানা লেখা ক্রস তিনি বক্সে তুললেন, ওই জিনিসগুলো কিন্তু একেবারে রিজেম স্পেশালিটি, এবং সেগুলোকে পাওয়ার জন্য আপনাকে এটা এনশিওর করতে হবে যে প্লেয়ারটাকে আপনি মাঠে কতটা ফিট অবস্থায় আর কি খেলাতে পারছেন। তো রাইট সাইডের সেন্টার ব্যাকে আমি এখানে রিস জেমসকেই চাইবো। তো আমার 3 জন সেন্টার ব্যাক হচ্ছেন, মাঝখানটায় ল্যাক্রয়েক্স, বাঁ দিকটা দিয়ে হচ্ছে কোলউইল, এবং ডান দিকটা দিয়ে জেমস। সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডের পজিশনটাতে যে এই যে 3-5-2 এর কথা বলছি, তার মধ্যে আমার যেটা ডাবল পিভট, এই ডাবল পিভটের মধ্যে অবভিয়াসলি থাকবেন মোইসেস কাইসেডো এবং এনজো ফার্নান্ডেজ। মোইসেস কাইসেডো ডেফিনেটলি প্রিমিয়ার লিগের অন্যতম শ্রেষ্ঠ ডিফেন্সিভ মিডফিল্ডার, এবং তার খেলার মধ্যে থেকে তিনি যদি রেকলেসনেসটাকে ঝেড়ে ফেলতে পারেন, এরকম যেরকম ভাবে তিনি আস্তে আস্তে অফেন্সিভ অ্যাট্রিবিউটস গুলোতেও ইমপ্রুভ করছেন, যে বলটাকে প্রপারলি প্রোগ্রেস করানো, নিজের পাসিং বা ভিশনটাকে ইমপ্রুভ ঘটানো, তিনি যেরকম নিজেকে একজন অল অ্যাকশন মিডফিল্ডার হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা করছেন, সেটা কিন্তু চেলসির জন্য অত্যন্ত ভালো ব্যাপার। এবং এমন একজন খেলোয়াড় যিনি চেলসিতেই খেলতে চান, বারংবার তিনি সেই পয়েন্টটাকে রিইটারেট করেছেন যে ক্লাবটাকে তিনি কতটা ভালোবাসেন। তো এই ডেডিকেশনটা দিয়ে তিনি যদি নিজেকে আরো বেশি করে এস্টাবলিশ করতে পারেন, আমার মনে হয় যে ইয়ং স্কোয়াডটার কাছে তিনি ডেফিনেটলি একটা লিডার হয়ে উঠতে পারেন। তো এটা হচ্ছে মোইসেস কাইসেডো নিয়ে আমার বলার। আর তার পাশে আমি আপাতত এনজো ফার্নান্ডেজকেই ধরছি, যে এনজো নিয়ে মাঝখানে অনেক কন্ট্রোভার্সি হয়ে গেছে। তিনি নিজে কয়েকবার চেলসি ছেড়ে অন্য কোথাও যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, ম্যানচেস্টার সিটিও তাকে নেওয়ার জন্য মাঝখানে তৎপর হয়েছিল, কিন্তু চেলসি তাদেরকে একটা ডেডলাইন দিয়ে দেয় যে অমুক তারিখের মধ্যে ডিলটাকে সিকিউর করতে হবে, তা না হলে আমরা প্রোগ্রেস করব না। আলটিমেটলি সিটি সেই টাইমের মধ্যে ডিলটাকে সিকিউর করতে পারেননি বলে এনজো এখনো অবধি আমাদেরই প্লেয়ার, এবং তিনি যদি শেষ পর্যন্ত থাকেন, তাহলে আমার কথাটা হচ্ছে এটাই যে তাকে ডেফিনেটলি খেলাতে হবে, কারণ ওই পার্টিকুলার পজিশনটাতে সেন্ট্রাল মিডফিল্ডের ওই যে বক্স টু বক্স যে অ্যাবিলিটিটা, সেখানে আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে এনজোর থেকে ভালো অপশন কিন্তু এই মুহূর্তে সমগ্র বিশ্বেই খুব একটা পাওয়া যাবে না। তো সেখানে তিনি যদি সমস্ত কিছু কন্ট্রোভার্সিগুলোকে দূরে ফেলে, যে এই যে ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড আর্জেন্টিনা খেলাটার সময় তার করা কিছু অঙ্গভঙ্গি ইংল্যান্ডের সমর্থকদের ভালো লাগেনি বলে তিনি যখন আগের দিন চেলসির হয়ে নামলেন মাঠে, তখনও তাকে কিছুটা হেকলিং ফেস করতে হয়েছে ক্রাউডের তরফ থেকে। তবে এই জিনিসগুলোকে খুব একটা মাথায় না নিয়ে তিনি যদি খেলাতেই ফোকাস করেন, এবং ক্রাউডও যদি সম্পূর্ণভাবে এই জিনিসটা বোঝে যে আলটিমেটলি তিনি যখন চেলসির জার্সি গায়ে খেলবেন, তখন সেখানে ইংল্যান্ড আর্জেন্টিনা এই পয়েন্টগুলো আসার কোনো জায়গা নেই, তাহলে আমার মনে হয় এনজোর জন্যও সেটা ভালো, এবং চেলসি সমর্থকদের জন্যও সেটা ভালো। তো সেখানে আমি ডাবল পিভটে কাইসেডো আর এনজোকেই দেখছি। এবং আমার যে দুটো পার্টিকুলার উইং ব্যাক, সেই উইং ব্যাকে নতুন দুজন সাইনিংকেই আমি দেখতে চাই। ডান দিকটা দিয়ে মার্কো প্যালেস্ট্রা, এবং বাঁ দিকটা দিয়ে পেপ ছাবারিয়া। এদের মধ্যে পালেস্ট্রা আর কি একটু বেশি অ্যাটাকিং পার্সপেক্টিভে খেলতে ভালো
ভালোবাসেন। অলরেডি আমরা প্রি সিজনে দেখেছি যে তার যে নিজস্ব একটা স্পিড আছে বা বক্সে ঢোকার অ্যাবিলিটি আছে, সেই জিনিসগুলো কিন্তু রিয়েলি রিমার্কেবল। তো সেখানে দাঁড়িয়ে তিনি যদি প্রপার ওয়েতে বক্সে কিছু ক্রস সাপ্লাই করতে পারেন বা নিজেকে একটা অ্যাটাকিং পোটেনশিয়াল হিসেবে ডান দিকটা দিয়ে এস্টাবলিশ করতে পারেন, তাহলে আমার কিন্তু কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে ইনভার্স ওয়েতে মার্ক কুকুরেলা তিনি একটা রিপ্লেসমেন্ট হতে পারেন। কারণ কুকুরেলা যেহেতু বাঁ দিক দিয়ে খেলতেন আর প্যালেস্ট্রা খেলেন ডান দিক দিয়ে, তো সেখানে সেই ইম্প্যাক্টটা যদি আমরা এবার ডান দিক দিয়ে পাই, তাহলে তো আমার আলাদা করে আর কিছু বলারই নেই। আর বাঁ দিকটা দিয়ে পেপ ছাবারিয়ার ক্ষেত্রে এটাই বলার যে তিনি আবার ডিফেন্সিভ মাইন্ডেড প্লেয়ার, যেটা আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। এটা আমি ছাবারিয়া সাইনিং ভিডিওতেও বলেছিলাম যে আমি অলওয়েজ এই জিনিসটা বিশ্বাস করি যে একটা টিমের যে দুটো ফুল ব্যাক থাকে বা উইং ব্যাক থাকে, তারা একটু অ্যাসিমেট্রিক্যাল হলেই ভালো। যে একজনের অ্যাটাকিং অ্যাবিলিটি খুব ভালো বা একজনের ডিফেন্সিভ অ্যাবিলিটি খুব ভালো, তো প্যালেস্ট্রা ছাবারিয়া যদি নিজেদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা বানিয়ে খেলতে পারেন, সেটা কোথাও না কোথাও গিয়ে মনে হয় চেলসিকেই সাহায্য করবে। কারণ এরকম সিচুয়েশন হতেই পারে যে অপোনেন্ট আমাদের এগেনস্টে একটা কাউন্টার অ্যাটাক লঞ্চ করে দিল বা ট্রানজিশনে আমরা পজিশন হারিয়ে ফেললাম, সেখানে ছাবারিয়া যদি একটু ডাউন দ্য পিচ থাকেন, তখন তিনি মিডফিল্ডে টাকিন করে একটা খুব সুন্দর আর কি লোয়ার মিড ব্লকও বানাতে পারবেন, যে জিনিসগুলো আজকালকার ফুটবলে অত্যন্ত ক্রুশাল। এবং অপোনেন্টের পা থেকে বল স্ন্যাচ করার ক্ষেত্রেও আর কি এই জিনিসগুলো বড্ড বেশি মাত্রায় কাজে চলে আসে। তো এই অ্যাসিমেট্রিক্যাল প্যাটার্নটা কোথাও না কোথাও গিয়ে বড্ড হেল্প করতে চলেছে চেলসিকে, এটাই আমি মনে করি। আর এই যে 3-5-2 বলছিলাম, তো সেখানে যে 3-4-1-2 বললাম, তো ওই এক বা অ্যাডভান্স রোলটা, এই ফ্রি রোলটাই আমি কোল পালমারকে দিতে চাই। এবং আমার মনে হয় যে কোল পালমারকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে দেওয়া দরকার, যে ভাই তুমি মাঠের যেখানে খুশি মুভ করে যেভাবে তুমি তোমার সেরা খেলাটা খেলতে পছন্দ করো, তুমি সেই জিনিসটা করো। তার কারণ হচ্ছে পালমার আগেও এই কথাটা বলেছেন যে পচেত্তিনো তাকে যেমন ওরকম ভাবে একটা ফ্রি রোল দিয়েছেন, তখনই তিনি চেলসির হয়ে নিজের ওরকম একটা সুন্দর সিজন আর কি মাঠের মধ্যে দিতে পেরেছেন। এরপর যখন এনজো মারেস্কা এসেছিলেন, তখন তিনি কিছু ট্যাকটিক্যাল কচকচির মধ্যে পালমারকে বেঁধে ফেলেছিলেন, এবং পালমার নিজেও এই কথাটা বলেছিলেন ফ্রাস্ট্রেটেড হয়ে সেই কনফারেন্স লিগের ফাইনালটার দিনকে, যে আমি মাঝে মধ্যে বারবার বড্ড বিরক্ত বোধ করছিলাম যখন একই প্যাটার্নে খেলে আমি ডিফেন্ডারদের সামনে আটকে যাচ্ছি, তাই সেকেন্ড হাফটায় আমি একটু নিজের মতো খেললাম বলেই আমার খেলাটা এত ভালো হলো। তো তিনি যখন নিজেই এই কথাটা বলছেন যে তার একটু মাঠের মধ্যে একটা ফ্রি স্পেস দরকার, তো সেখানে এরকম কিছু স্পেশাল প্লেয়ারকে, যাদের একটা অন্য টাইপের ভিশন আছে, আপনার টিমের একজন ইম্প্যাক্ট প্লেয়ার, আপনার টিমের সব থেকে বড় মানে এই প্লেয়ারটার খেলার উপরেই ভাগ্য নির্ধারণ যদি হয়, যদি নির্ভর করে থাকে, তো সেখানে গিয়ে আমার মনে হয় ডেফিনেটলি আর কি পালমারকে সেই ফ্রি রোলটা আলোনসো প্রোভাইড করবেন, এবং সেই জায়গাটায় পালমার নিজেকে এক্সেল করতে পারবেন বলেই আমি মনে করি। এবং সামনের দুজনের মধ্যে ডেফিনেটলি জোয়াও পেড্রো এবং মর্গান রজার্সই হতে চলেছেন। রজার্সের সঙ্গে পালমারের কম্বিনেশনটাও দেখার আছে, দুজন অভিন্ন হৃদয় বন্ধু, একে অপরকে ক্লাবে চেয়েছিলেন। তো সেখানে দাঁড়িয়ে রজার্স অ্যাস্টন ভিলাকেও যে ইম্প্যাক্টটা বাঁ দিক দিয়ে বা সেন্ট্রাল মিডফিল্ড থেকে দিয়েছেন, তিনি যদি চেলসিতেও তার সেই গোল স্কোরিং ফর্মটাকে ধরে রাখতে পারেন বা আরো বেশি করে নিজেকে কনসিস্টেন্ট করে তোলেন, প্রিসিজনেও তিনি আগের দিন সোসিদাদের সঙ্গে একটা গোল করেছেন এবং খুব সুন্দর একটা পজিশন থেকে প্লেসমেন্টটা করেছেন। এরকম সুযোগ সন্ধানী কিছু খেলোয়াড়েরই আমার মনে হয় চেলসির ফ্রন্ট লাইনে এই মুহূর্তে দরকার, যাতে গোলের সংখ্যাটা যেন সবসময় একটা সার্টেন জায়গাতে বিলং করে। তারপর তো ডিফেন্সিভ এবিলিটি নিজেদের জায়গাতে বুঝে নেবেই। আর জোয়াও পেড্রো নিয়ে আলাদা করে আমার কিছুই বলার নেই। এবারের ওয়ার্ল্ড কাপটা তিনি ব্রাজিলের হয়ে মিস করলেন, এটা একটা ব্রাজিলের জন্য অত্যন্ত বড় বাজে বিষয় হয়ে দেখা দিল। পেড্রো বা চেলসির জন্য সেটা খুব ভালো ডেভেলপমেন্ট, কারণ আলটিমেটলি তিনি যেভাবে নিজেকে আর কি সম্পূর্ণ প্রিসিজনটা দিতে পেরেছেন বা প্রপার অ্যামাউন্ট অফ রেস্ট পেয়েছেন, এবং সমগ্র প্রিসিজন জুড়েই তিনি যেরকম ভাবে গোলের বন্যা বইয়েছেন, তাতে এই কথাটা কিন্তু বলাই যায় যে তিনি রীতিমতো মুখিয়ে আছেন যে কখন তার খেলাটা শুরু হবে প্রিমিয়ার লিগে আর তিনি নিজেকে এস্টাবলিশ করবেন। তো সেখানে পেড্রোর কাছ থেকে ডেফিনেটলি অনেকটা হাই হোপস থাকবে। বেশ কিছু পন্ডিতরা আমি দেখছিলাম এটা আলোচনা করছেন যে পেড্রো 20 গোলের ব্যারিয়ারটাকে ব্রেক করতে পারবেন কিনা। আমার কথা হচ্ছে 20 গোলের ব্যারিয়ারটা তো ওরকম ভাবে কোনো নাম্বার অ্যাসাইন করে দেওয়া একটা স্ট্রাইকারের জন্য কখনোই ঠিক নয়। তবে তিনি গতবার যে খেলাটা খেলেছিলেন সেই খেলাটাই যদি কনসিস্টেন্টলি খেলতে পারেন, এমন একজন ম্যানেজারের আন্ডারে যিনি একটু অ্যাটাকিং পার্সপেক্টিভটাকেই গুরুত্ব দিতে ভালোবাসেন, সেখানে পেড্রোর কাছ থেকে যথেষ্ট ভালো একটা রেজাল্টই আমরা পেতে চলেছি। তো এটাই হচ্ছে ওভারঅল চেলসির টিমটা নিয়ে আমার অ্যানালিসিস, যেটা আমার মনে হয় হতে পারে। আমি আবারও বলে দিই, একটা 3-4-1-2 ফরমেশনে আমি আমার টিমটাকে সাজিয়েছি, এটা আমি দেখতে চাই। গোলে আপাতত স্যানচেজ, যদি না নতুন কোনো সাইনিং গোলকিপার পজিশনে এই শেষ 10 দিনে হয়। সেন্ট্রাল ডিফেন্সে সেন্টার ব্যাক হিসাবে ল্যাক্রয়েক্স, বাঁ দিকটায় কোলউইল, ডান দিকটায় অধিনায়ক রিস জেমস, দুজন উইক ব্যাক হচ্ছেন বাঁ দিকে পেপ ছাবারিয়া এবং ডান দিকে মার্কো প্যালেস্ট্রা। সেন্ট্রাল মিডফিল্ডে ডবল পিভট হচ্ছেন মইসেস কাইসেডো এবং এনজো ফার্নান্ডেজ।
ওই একটা ফ্রি রোলে অ্যাডভান্স প্লে মেকিং পজিশনে কোল পালমার এবং বাঁ দিকটা দিয়ে মর্গান রজার্স এবং জোয়াও পেড্রো সেন্টার ফরওয়ার্ডে, বা এই দুজনকে আপনি ফরওয়ার্ডে একসঙ্গে ধরেই আর কি ওটাকে একটা 3-4-1-2 টাইপের হিসাবেও দেখতে পারেন আর কি। তো এটাই আমার টিম হবে। এছাড়া আমি ওয়েলব্যাক আর হ্যান্ডারসন নিয়ে এই কথাটা আগেও বলেছি যে এই টাইপের সাইনিংগুলো চেলসিকে এখানেই হেল্প করবে, যে বিগত কয়েক বছরে আমরা এই জিনিসটা দেখেছি যে এক্সপিরিয়েন্সের অভাবে ম্যাচটা যখন একটা ক্রাঞ্চ মোমেন্টে যায়, লেটসে 70 মিনিট চেলসি 1-0 জিতছে বা 75 মিনিট 1-1 চলছে, সেখান থেকে বহু ম্যাচ চেলসি হেরেছে বা ড্র করেছে। তো সেখানে দাঁড়িয়ে ওয়েলব্যাক হেন্ডারসনের মতো কয়েকজন প্রপার এক্সপিরিয়েন্স প্লেয়ার যদি মাঠে নামেন এবং তারা যদি সেই সময় দাঁড়িয়ে টিমটাকে নিজের এক্সপিরিয়েন্স দিয়ে গাইড করতে পারেন যে কি করে নার্ভটা ধরে রাখা যায়, তারা এক্সাম্পল হয়ে আর কি পিছে থেকে নিজেরাই লিড করে টিমকে সেই পরিস্থিতি থেকে বার করে আনতে পারেন, সেই জিনিসটাই কোথাও না কোথাও গিয়ে এখানে ফ্যাক্টর হবে বলে আমি মনে করি। এবং একজন ইয়ং প্লেয়ার এবছর অত্যন্ত এক্সাইটিং চেলসিতে আমার তাকে প্রিসিজনে দেখে মনে হয়েছে, তিনি হচ্ছেন জিওভানি কুয়েন্দা এবং এস্তেভাও। এই দুজনকে আপাতত এই স্কোয়াডটায় আমি ব্যাকআপ অপশন হিসাবেই দেখছি। তবে যে মুহূর্তে তারা টিমের মধ্যে চান্স পাবেন এবং নিজেদেরকে যদি এস্টাবলিশ করতে পারেন, তারা কিন্তু ট্র্যাডিশনাল ফার্স্ট টিম অপশনদেরকেও আর কি সমস্যার মধ্যে ফেলে দিতে পারেন। তাদের যেরকম পায়ে কাজ আছে, তাদের যেরকম ভিশন আছে, শুধু এন্ড প্রোডাক্টের ক্ষেত্রে আমার মনে হয় যে এস্তেভাও এবং কুয়েন্দা দুজনকেই একটু ইমপ্রুভ করতে হবে। আমি ইচ্ছাকৃতই পেড্রো নেটোর নামটা বললাম না। পেড্রো নেটো হয়তো পরশুদিনকে ফুলামের সাথে ম্যাচটাতে আমাদের বাঁদিকটা দিয়ে স্টার্ট করতে পারেন, কারণ ছাবাড়িয়া সবে স্কোয়াডের সঙ্গে এসছেন, তার হয়তো মানিয়ে নিতে একটু টাইম লাগতে পারে। তবে নেটোকে আলটিমেটলি এটা শোনা যাচ্ছে সৌদি প্রো লিগে হয়তো বিক্রি করা হতে পারে, তাই জন্য তাকে আমি এখানে কোনো অপশন বলে ধরছি না। আর এছাড়া ওভারঅল চেলসি স্কোয়াডে অন্যান্য সব অপশন আছে। গোলে পেন্ডার্সের কথা তো বললামই, সেন্ট্রাল ডিফেন্সে একটা অ্যাচেম্পং বা ওয়েসলি ফোফানা, সেন্ট্রাল মিডফিল্ডে ব্যাকআপে একটা রোমিও লাভিয়া, বা আমাদের ফ্রন্ট লাইনে তো এস্তেভাও, ওয়েলব্যাক, এনাদের কথা তো আমি বললামই, কুয়েন্দা, মিডফিল্ডে হেন্ডারসন, সবই ঠিক আছে। তবে একটাই কথা আমার যেটা বলার, যে ফার্স্ট টিমটা এটা খেলবে তারা যদি নিজেদেরকে সম্পূর্ণ ফিট রেখে পারফর্ম করতে পারে এবং নিজেদের ট্রুয়েস্ট পোটেনশিয়ালে যদি গোল খাওয়াটা একটু কমাতে পারে, কারণ বিগত কয়েক বছরে গোল খাওয়ার প্রবলেমটা চেলসির যেভাবে বেড়ে গেছে, সেই জিনিসটা কোথাও না কোথাও গিয়ে অ্যাড্রেস না করলে প্রিমিয়ার লিগে সার্ভাইভ করাটা বড্ড মুশকিল। আমি মানছি খেলাটা বিগত কয়েক বছরে আগের থেকে অনেক বেশি অ্যাটাকিংও হয়েছে, বাট তার পাশাপাশি এটাও কিন্তু ঠিক যে ডিফেন্স আলটিমেটলি গিয়ে কিন্তু আপনাকে ট্রফি জেতায় বা আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করে। তো সেখানে দাঁড়িয়ে ডিফেন্সটাকে যদি আলোনসো একটু সলিড করতে পারেন, তাহলে আমার কিন্তু কোথাও না কোথাও গিয়ে মনে হয় চেলসি এবছর অ্যাটলিস্ট টপ ফোরটা তো পাবেই। তারপর ডোমেস্টিক কাপগুলোতে কি হবে সেটা তো এখন থেকেই বলা সম্ভব নয়, কারণ ওটা অনেক ক্ষেত্রে আপনার কার সঙ্গে খেলা পড়বে না পড়বে সেটার উপরেও নির্ভর করে, এবং থ্রু আউট দ্য সিজন দাঁড়িয়ে টপ ফোরটা থেকে যদি চেলসি আর একটু ফার্দার কোথাও প্রগ্রেস করতে পারে আরো উপরের দিকে, সেদিকে ডেফিনেটলি আমার নজর থাকবে। তো আপাতত আমার যেটা মনে হচ্ছে যে টপ ফোরটাই চেলসির জন্য এখন সব থেকে অ্যাচিভেবল একটা ব্যাপার আর কি। আর আলোনসোর ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, যে ব্লুকোকে মানে আমার অনুরোধ যে তাকে যেন ফ্রি মাইন্ডে কাজ করতে দেওয়া হয়। একটা ম্যানেজারের উপর নন ফুটবলিং ব্রেনস যদি কিছু চাপিয়ে দেয়, তাহলে কিন্তু তার জন্য কাজ করাটা রীতিমতো দুর্বিষহ হয়ে ওঠে। তো সেখানে দাঁড়িয়ে আলোনসো যদি নিজের ইচ্ছে মতো কাজ করতে পারেন, তাকে যেরকম ভাবে প্লেয়ার বেছে নিতে দেওয়া হয়েছে, এবার তিনি কাকে কোথায় খেলাবেন, কতটা খেলাবেন, সেই বিষয়টাও তার উপরেই ছেড়ে দিতে হবে, তার বাইরে কিন্তু কোনো উপায় নেই। রোমান আব্রামোভিচ এই জিনিসটা করতেন বলেই চেলসি তার আন্ডারে এত সাকসেসফুল ছিল, আপনাদেরও সেই জিনিসটা ফাইনালি বুঝতে হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এটাই আমার ওভারঅল চেলসি নিয়ে অ্যানালিসিস, এবং চেলসি সংক্রান্ত যে কটা খেলা চেলসি এই সিজনে খেলবে প্রত্যেকটা খেলারই প্রিভিউ বা রিভিউ চ্যানেলে রেগুলার বেসিসে আপলোড হতে থাকবে 99% ম্যাচের ক্ষেত্রে। আর অন্যান্য যে প্রিমিয়ার লিগের সমস্ত খেলাগুলো আছে সেগুলোকে নিয়ে প্রত্যেক সপ্তাহে একটা গেম উইক কমপ্লিট হওয়ার পর আমি একটা প্রিমিয়ার লিগ রাউন্ড আপ করবো, যেখানে আমার সেই উইকের খেলা দেখার যে নিজস্ব অ্যানালিসিসগুলো আছে, যে থটসগুলো আছে রিগার্ডিং প্রত্যেকটা টিম, আমি সেগুলো শেয়ার করব। এবং বিশেষ কিছু বড় ম্যাচ যেগুলো থাকবে, ধরুন এই আর্সেনাল লিভারপুল, ম্যানচেস্টার সিটির সাথে টটেনহ্যাম, নর্থ লন্ডন ডার্বি, ম্যানচেস্টার ডার্বি, সেগুলো সবই চ্যানেলে ইন্ডিভিজুয়ালি কভার করা হবে, অ্যালংসাইড চ্যাম্পিয়ন্স লিগ এবং অন্যান্য ইউরোপিয়ান টুর্নামেন্ট যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। তো কন্টেন্ট সবসময় সোহম টক্স ফুটবলের ড্রপ্ট হতে থাকবে। আলটিমেটলি সিজনটা শুরু হয়ে যাচ্ছে, আমাদের মতো ফুটবল প্রেমীদের আর কি বা চাই। তো সঙ্গে থাকুন, সাথে থাকুন সোহম টক্স ফুটবলের, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, নোটিফিকেশন বেলটা অন করে নেবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের এবারে চেলসি স্কোয়াড নিয়ে এক্সপেকটেশন কি, বা আমি যে লাইন আপটা বললাম সেটার সঙ্গে আপনারা সহমত কিনা। আর আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলস পিপল, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি অ্যান্ড পিস।